এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম সরকার, বাংলাদেশের যে কনস্টিটিউশন রয়েছে, যে সংবিধান রয়েছে, সেখানে কিন্তু এই অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম সরকারের কোনো প্রভিশন এই মুহূর্তে নেই। এবং তড়িঘড়ি ইউনিশ সরকার তারা কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সেই প্রভিশনটাকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা হয়েছে। কিন্তু কোনো টাইমলাইন এখনো পর্যন্ত ইউনিশ সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি যে কবে বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে বা হবে। কারণ এই সরকার নির্বাচিত একটি সরকার নয়, এই সরকার বলা যেতেই পারে একটি ট্রানজিশনাল সরকার। এবং ভারত সরকারও এর আগে বলেছিল যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা তো হবে একটি নির্বাচিত সরকারের সাথে, এটা তো একটা ট্রানজিশনাল সরকার। সুতরাং অনেকটাই দ্বিপাক্ষিক সম্পর্ক স্কেল ডাউন করা হয়। পরবর্তীকালে অবশ্যই ভারত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারাই মোহাম্মদ ইউনূসের এই যে ট্রানজিশনাল সরকার, তাদের সাথে কাজ করতে আগ্রহী, কারণ এই মুহূর্তে তারাই ক্ষমতায় রয়েছে। কিন্তু তাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট খুব সীমিত ম্যান্ডেট নিয়ে এই মুহূর্তে কুর্সিতে আসীন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। তার ম্যান্ডেট কি? তার ম্যান্ডেট হলো একটি সুস্থ, স্বাভাবিক, গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে একটি নতুন সরকার তৈরি করা, যে প্রসেস সেটাকে সুনিশ্চিত করা, মানে নির্বাচন করা। গত জানুয়ারি মাসে আপনারা জানেন নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সারা বিশ্বের মানুষের। কারণ বাংলাদেশে শেষ জানুয়ারি মাসে যে ইলেকশন হয়েছিল, অনেক ইন্টারন্যাশনাল এজেন্সি তারা বলেছিলেন, এবং বিরোধীরা তো বলেই থাকেন, কারণ বিরোধী শূন্য নির্বাচন হয়েছিল। প্রধান বিরোধী দল সেই মুহূর্তে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, তারা কিন্তু সেই নির্বাচনকে বয়কট করেছিল। এবং পরবর্তীকালে বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সির পক্ষ থেকে প্রশ্নের বান ধেয়ে আসে শেখ হাসিনার দিকে, তিনি তখন প্রধানমন্ত্রী, যে কি ধরনের নির্বাচন হলো, নির্বাচন কমিশনের রোলই বা কি ছিল। আজ এই ছাত্র আন্দোলনের ফলে যে ছাত্ররা সরকারে বসে রয়েছেন, তাদের ওপর সেই গুরু দায়িত্ব ছিল যে নির্বাচনকে তারা প্রহসন বলেছিলেন, মানে গত জানুয়ারি মাসের যে নির্বাচনকে তারা প্রহসন বলেছিলেন, তারা বলেছিলেন বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করে দেওয়া হয়েছে, সেই গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক স্পেস ছিল না, ওটা একটা ফার্সিক্যাল নির্বাচন, পুরোপুরি একটা সাজানো নির্বাচন হয়েছিল। তাদের ওপর কিন্তু এই গুরু দায়িত্ব এই মুহূর্তে, যে তাদের যে অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট, যার মাথায় রয়েছেন মোহাম্মদ ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু প্রধানমন্ত্রী নন, ভুলে গেলে চলবে না। তাদের এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য হলো বাংলাদেশের জনতার সামনে একটি নতুন নির্বাচনকে উপহার দেওয়া, যাতে প্রতিটি রাজনৈতিক দল তারা সেটাতে পার্টিসিপেট করতে পারে এবং জনতার রায় নির্বাচিত হয়ে নতুন একটি সরকার গঠন হবে এবং নতুন প্রধানমন্ত্রী আসবে। কিন্তু সেই নির্বাচন কবে হবে? নতুন বছর হয়ে গেল, 6 মাস অতিক্রান্ত হলো। মনে করে দেখুন, অগস্ট মাসে তখ্তপালট হওয়ার পর মোহাম্মদ ইউনূস তিনি প্যারিস থেকে সটাং ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামলেন এবং সেই থেকে তিনি ক্ষমতাভার নিয়ে নিলেন। রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করানো হয় এবং ছাত্র আন্দোলনের সাথে যুক্ত যেসব নেতারা ছিলেন, যুব ছাত্র নেতা, তারাও কিন্তু সেই সরকারের অংশগ্রহণ করলেন, তাদের অংশীদারিত্ব রয়েছে। কিন্তু না এখনো পর্যন্ত ছাত্ররা তাদের নিজের দল ঘোষণা করতে পেরেছেন, না জুলাই বিপ্লবে যে চার্টার সেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, না মোহাম্মদ ইউনূস নিজে কোনো টাইমলাইন দেশের মানুষের সামনে রাখতে পেরেছেন কবে হবে নির্বাচন। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে চাঞ্চল্যকর খবর বাংলাদেশের বুকে কান পাতলে শোনা যাচ্ছে, যে মোহাম্মদ ইউনূস নিজেও কিন্তু যথেষ্ট বিড়ম্বনার মধ্যে রয়েছেন। খুব একটা তার বক্তব্য পাবলিক শোনা যাচ্ছে না। সে সরকারি প্রোগ্রামে তিনি যাচ্ছেন বটে, কিন্তু তার নিজের ক্লোজ অ্যাসোসিয়েট বা একেবারে কাছের মানুষ, তাদের কাছে কিন্তু মোহাম্মদ ইউনূস তার নিজের যথেষ্ট উদ্বেগের কথা জানিয়েছেন। এবং এমন একটা সময় এই কথাটাই, আলোচনাটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, মোহাম্মদ ইউনূস তিনি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাংলাদেশে, তার নিজের ভবিষ্যৎ কি, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, সত্যি কি তিনি যে দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন সেই দায়িত্ব ধরে রাখতে পারবেন বা চাইছেন, নাকি তিনি সেই দায়িত্বে অব্যাহতি চাইছেন? আজ 15ই জানুয়ারি, আর ঠিক 5 দিনের অপেক্ষা, তারপর আমেরিকায় হোয়াইট হাউসে ট্রাম্প আসছেন, তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। এবং আপনারা সবাই জানেন মোহাম্মদ ইউনূসের সাথে হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন বা এর আগের যে ডেমোক্র্যাট সরকার আমেরিকাতে, তাদের যথেষ্ট সুসম্পর্ক ছিল। কিন্তু
ট্রাম্পের নির্বাচন হওয়ার আগে থেকেই ট্রাম্প কিন্তু একটা কড়া মনোভাব নিয়েছে এই বাংলাদেশ সম্পর্কে। বিশেষ করে মাইনরিটি হিন্দু কমিউনিটির ওপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার নিয়ে সবার আগে সরব হয়েছেন, যদি ইন্টারন্যাশনালি কেউ মানে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো বড় নেতা সবার আগে যদি সরব হয়ে থাকে, তাহলে সেটা হলো ডোনাল্ড ট্রাম্প। চাঁচা ছোলা ভাষায় তিনি কিন্তু বলেছিলেন বাংলাদেশের দায়িত্ব এই মুহূর্তে ইন্টারিম সরকারের, মোহাম্মদ ইউনূস সরকারের, হিন্দুদেরকে রক্ষা করার। সেই জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট হয়ে যায় যে ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের মনোভাব বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার সম্বন্ধে কি হতে চলেছে সেটা বলাই বাহুল্য। সেই জায়গায় দাঁড়িয়ে যে কূটনৈতিক কর্মকাণ্ড কর্মযজ্ঞ বিগত কয়েক সপ্তাহ ধরে চলছে, তার মধ্যে আমেরিকা রয়েছে এবং অবশ্যই ভারতবর্ষও রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে কি চূড়ান্ত বিব্রত মনে করছেন মোহাম্মদ ইউনূস? আগামী দিনে তিনি কি থাকবেন আদৌ দায়িত্বে, নাকি তিনি দায়িত্ব ছেড়ে, দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন, দায়িত্ব ছেড়ে দেবেন? এটাই আমরা আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব, কারণ এটা নিয়ে কিন্তু তুমুল জল্পনা এই মুহূর্তে চলছে বাংলাদেশের বুকে। তাই বাংলাদেশের অন্দরে কি আলোচনা হচ্ছে, কি কথাবার্তা হচ্ছে, এবং ইউনূস সরকারের অন্দরে বা ইউনূসের চারপাশে যারা রয়েছেন, যারা তার খাস লোক, তাদের কাছে ইউনূসই বা কি বলেছেন, সেটাই আমাদেরকে জানাবেন। বাংলাদেশের একেবারে হানির খবর আপনাদের সামনে তুলে ধরবেন বাংলাদেশেরই একজন সাংবাদিক, যিনি বাংলাদেশকে, নিজের দেশকে হাতের তালুর মতো চেনেন, শহীদুল হাসান খোকন আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন। তিনি অন্য সময় ঢাকা থেকে থাকেন, কিন্তু এই মুহূর্তে তিনি ঢাকায় নেই, তিনি রয়েছেন অজ্ঞাতবাসে। আমরা শহীদুলের থেকে জানার চেষ্টা করব। শহীদুল, অনেক অনেক স্বাগত সবার আগে তোমাকে আজ তাক বাংলাকে সময় দেওয়ার জন্যে। এই মুহূর্তে সবার নজর বাংলাদেশের দিকে। ভারতবর্ষ থেকে আমরা যারা রয়েছি, আমাদের নজর তো বাংলাদেশে রয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, তারাও তো এই মুহূর্তে জেরবার হয়ে যাচ্ছেন মূল্যবৃদ্ধি, ইনফ্লেশন, অর্থনীতির যে অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিভিন্ন জায়গা থেকে আমরা এই খবরটা পাচ্ছি, আমরা জানি না এটা কতটা সত্য, যে মোহাম্মদ ইউনূস নিজেও খুবই বিব্রত অবস্থায় রয়েছেন। যেভাবে এই সরকারটা চলছে, যেভাবে বারবার উপদেষ্টাদের মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হচ্ছে, বিএনপি তারা বিড়ম্বনায় ফেলছে, অন্যদিকে রয়েছে জামাত, কোথাও গিয়ে যেন একেবারে জেরবার হয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস এই ইন্টারিম সরকারটাকে টেনে নিয়ে যেতে, এবং নির্বাচনের কোনো রূপরেখা এখনো পর্যন্ত দিতে পারেননি। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষেরও কি ধৈর্যচ্যুতি ঘটছে? ধন্যবাদ ইন্দ্রজিৎ কুণ্ডু। আসলে যে আলোচনাটি হচ্ছিল এতক্ষণ ধরে, তুমি বলছিলে বাংলাদেশের পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ নাজুক। তুমি যে চিত্র তুলে ধরেছ, বাংলাদেশে এই মুহূর্তে যে সরকারটি আছে সেটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকারটি সাংবিধানিকভাবে একটি অবৈধ সরকার, এটি সংবিধানের বাইরের সরকার। এটিকে তোয়াক্কা না করেই এই সরকারটি প্রতিষ্ঠা করা হয়েছিল।